নমস্কার, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক অশোক বসু রচিত একটি ছোট গল্প, নিজের ছবি। আমার ঘরের দেওয়ালে একটা ছবি টাঙানো থাকত, বিয়ের সময় তোলা মার ফটো। বছর সাতেক আগে পুরনো বাড়ি বদলে শ্যামবাজারের এই বাড়িতে নতুন ভাড়াটে হয়ে আসবার পরে ছবিটা আর দেয়ালে আসেনি। পুরনো টুকিটাকি জিনিসের বক্সেই থেকে গিয়েছিল। কয়েকদিন আগে অনেক খুঁজে ছবিটা বের করে আলমারিতে শাড়ির ভাঁজে রেখে দিয়েছি। কখনো কখনো ইচ্ছে হলে আমি ছবিটা লুকিয়ে লুকিয়ে দেখি। ঘোমটা মাথায়, লাজুক লাজুক মুখে 17-18 বছরের মা তাকিয়ে আছে। মার পাতলা পাতলা ঠোঁট দুটো যেন একটু পরেই আরও লজ্জা পেয়ে হেসে ফেলবে। আমি বিভোর হয়ে তাকিয়ে থাকতাম ছবিটার দিকে। ছবিতে আমি কিন্তু মাকে দেখি না। সবাই বলে আমি নাকি মায়ের মুখ পেয়েছি, তাই এই ছবিতে নিজেকেই দেখতে ইচ্ছে করে আমার। ছবির মানুষটার বয়সটা পার হয়ে এলেও মুখের আদলটা তো বদলায় না। বিয়ের পরে ঘোমটা মাথায় ফটো তুললে আমাকে নিশ্চয়ই ছবির সুখী মানুষটার মতোই লাগবে। নিজের জন্য যে এত ভাবাভাবি থাকতে পারে আগে জানতাম না। ঠিক এই মুহূর্তগুলোর কথাই ধরা যাক না। এই যে আমি পড়ন্ত বেলায় খোলা জানলার সামনে দাঁড়িয়ে এক টুকরো কলকাতার দিকে তাকিয়ে আছি। আমার আনত চোখের সামনে দৃশ্যপটে এ গলির এক ফালি রাস্তা, 2-4 জন ব্যস্ত মানুষ, একটা হাতে টানা রিক্সা, কুণ্ডলি পাকিয়ে শুয়ে থাকা একটা লোম ওঠা কুকুর, ডাবের খোলা মাটির খুঁড়ি, আর কিছু দৈনন্দিনতার ছবি আঁকা আছে। সেসব আমি কিছুই দেখছিলাম না। আমার কানের কাছে নানান শব্দ জড়াজড়ি হয়ে ভাসছিল। গলির মুখে ছেলেরা হই হল্লা করছে, কে যেন কার নাম ধরে জোরে জোরে ডাকছে। মোড়ের পানের দোকানে ট্রানজিস্টারে হিন্দি সিনেমার গান জোরে জোরে বাজছে। এসব কিছুই আলাদা করে আমার কানে আসছিল না। কিছু দেখার কিংবা কিছু শোনার ছল করে আমি নিজের কথাই ভাবছিলাম। আমার মনের মধ্যে হাজারো ভাবনা লঘু ছন্দ মেঘের মতো আসছে যাচ্ছে, ভেসে বেড়াচ্ছে। আমার রোমাঞ্চ হচ্ছে, অস্বস্তি হচ্ছে, লোভ হচ্ছে, আবার ভয়ও করছে। একই আমি কত রকম হয়ে যাচ্ছি। ঠিক এই সময়ে এমনই কোনো বিকেলের চৌকাঠে দাঁড়িয়ে মনের আয়নায় এমনইভাবে নিজের মুখ দেখার কথা নয়। এ সময় বুকের নিচে বালিশ রেখে বিছানায় শুয়ে শুয়ে গল্পের বই পড়া কিংবা আশেপাশের কোনো বাড়িতে আড্ডা মারতে যাবার কথা। কিন্তু এখন আমি বাড়িতেই থাকি সব সময়। এ সময় নাকি আইবুড়ো মেয়েদের বেশি বাইরে যেতে নেই। কত লোকের কুদৃষ্টি আছে, কত খারাপ হাওয়া বয়। মা তাই বারবার করে ঘরের বাইরে যেতে মানা করে দিয়েছে। অবশ্য তার মানে এই নয় যে মার সংস্কার কুসংস্কারগুলো আর বিশ্বাস অবিশ্বাসগুলো আমি মেনে নিয়েছি। আসলে এ সময়গুলোতে সব মেয়েই নিজেকে নিয়ে, নিজেকে ঘিরে, নিজের মধ্যে অন্তর্মুখী হয়ে থাকতে চায়। আমিও তাই আছি। নিজের সঙ্গে নিজে কথা বলছি, হাসছি, কাঁদছি। ফিরে ফিরে ফটোর মায়ের মতো ঘোমটা মাথায় সুখের ছবি হয়ে যাচ্ছি। সাতকাহন কথা যখন হলো তখন আসল কথাটা বলেই ফেলি। আর কয়েকদিন পরেই আমার বিয়ে। ছেলের বাড়ি থেকে আমাকে দেখে গিয়ে ওদের পছন্দের কথা জানানোর পরেই দিনক্ষণ সব ঠিক হয়ে গেছে। এই চৈত্র মাস গেলেই বৈশাখের এক সন্ধে আমাদের গলির এই অসূর্যস্পর্শা বাড়ি আলোয় আলোয় ঝলমল করে উঠে উৎসবের বাড়ি হয়ে যাবে। ভাবতে গেলে বিশ্বাসই হয় না। কিন্তু আমার বাবার অনেক টাকা নেই, দেখতে শুনতে তেমন কিছু আহামরিও নই আমি। আমাদের এ গলির রাস্তায় ঠেলা গাড়ি ঢুকলে বেরোবার পথ পায় না। তবু আমাকে নাকি পছন্দ হয়েছে। এর আগে যেমন অনেকে আমাকে দেখার পরে আমাদের ঘরের চারদিকে তাকিয়ে খাট, বিছানা, আলমারি দেখতে দেখতে পরে খবর দেব বলে রুমালে মুখ মুছে চলে গেছে, যথারীতি কোনো খবর দেয়নি, এদের বেলায় তা হয়নি। ওদের পছন্দের কথা শুনে মার বিমর্ষ মুখে অনেকদিন পরে হাসির আভাস ফুটে উঠেছিল। বলেছিল, তোরা তো শাস্ত্রের কথা মানিস না, কিন্তু দেখলি তো প্রজাপতির নির্বন্ধ, যার যেখানে লেখা আছে সেখানেই যেতে হবে,
জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। দিন ঠিক হয়েছে 7ই বৈশাখ। ইংরেজির কত তারিখ যেন? 20-21 একটা হবে। এই তো কয়েকদিন আগে পাটিপত্র হয়ে গেল, দেনা পাওনার কথাবার্তাও হলো। সেটা অবশ্য ছোটখাটো মাপের নয়। ছেলে ব্যাংকে চাকরি করে, ব্যারাকপুরে নিজেদের বাড়ি আছে, আমাদের পাল্টি ঘর। এই যা। বাবা একটু হ্যাঁ না করে তাতেই রাজি হয়ে গেল। বাবার প্রধান ভরসা জ্যাঠামণি, উত্তর বাংলায় থাকেন। জলপাইগুড়িতে কাঠের বিরাট ব্যবসা। এর আগে নানান ব্যাপারে টাকা পয়সা পাঠিয়ে বাবাকে সাহায্য করেছেন। নিঃসন্তান জ্যাঠামণি একমাত্র ভাইয়ের এই দারুণ দরকারে উদারহস্ত হবেন, সেই ভরসাতেই বাবা কাজে হাত দিয়ে ফেললেন। গত পুজোতে জ্যাঠামণি যখন কলকাতায় এসেছিলেন তখনই বলেছিলেন, ধার কি বলছিস সতু, টুকু কি আমারও মেয়ে নয়? আমার কর্তব্য নেই? সেই কথা মনে করিয়ে দিয়ে বাবা জ্যাঠামণিকে চিঠি দিয়েছে, পরপর 3টে চিঠি। টাকা কিংবা চিঠির উত্তর এখনো আসেনি। আমরা সকলে আশা করে আছি 2-1 দিনের মধ্যে দুটোই এসে যাবে। দেখতে দেখতে বিকেল ফুরিয়ে সন্ধে হয়ে গেল। বাইরের ছবিটা আস্তে আস্তে অস্পষ্ট হয়ে আসছে। বাবা তো এই সময় অফিস থেকে ফিরে আসে। আজ দেরি হচ্ছে কেন? জানলা দিয়ে গলির রাস্তাটা যতদূর দেখা যায় আমি তাকিয়ে দেখলাম, না, এখনো ভালো করে সন্ধে হয়ে যায়নি। বাবার না ফেরা নিয়ে ভাবার সময় এখনো আসেনি। আজকাল সব ব্যাপার নিয়েই আমি একটু বেশি বেশি ভাবছি। আগে তো বাবা কখন ফিরল না ফিরল সেই নিয়ে মোটেই ভাবাভাবি করিনি। আসলে বাবার কথা তো নয়, আমি নিজের কথাই ভাবি। আর নিজের কথা ভাবতে গেলে অন্যের কথা এসে যাবেই। এই কটা দিন যেমন যাচ্ছে তেমনি যাক, কোনো বিপদ আপদ যেন বাধা হয়ে না দাঁড়ায়। আর কটা দিন বাকি আছে যেন? 7ই বৈশাখ। আর আজ হলো, কি মুশকিল, চৈত্রের আজকে কত তারিখ? আজ হলো গিয়ে, দূর ছাই, ইংরেজি তারিখটাই ধরা যাক। আজ 3রা এপ্রিল, তার মানে 20-21 হলে আর 17-18 দিন আছে। মাত্র 17-18 দিন। এই কটা দিন তো ঘোড়ার খুঁড়ে ছুটে যাবে। অথচ বাবার কাণ্ড দেখো, নেমন্তন্নের কার্ড এখনো বাড়িতে এসে পৌঁছলো না। আজই তো বাবার প্রেস থেকে ডেলিভারি নেবার কথা। হয়তো ফিরতে দেরি হচ্ছে সেই জন্যই। মনটা থম মেরেছিল। কথাটা মনে হতেই হালকা হয়ে গেল। কার্ডটা কেমন দেখতে হবে কে জানে? মিলিদির বিয়ের কার্ডটা যেমন হয়েছিল, বেশ বড়সড় ভেলভেট দিয়ে লেখা শুভ বিবাহ, দারুণ নকশা আঁকা, সেই রকম। দূর, বাবা হয়তো অল্প দামের গরিব গরিব কোনো কার্ড ছাপতে দিয়েছে। বাবা এখন পয়সা বাঁচাতেই ব্যস্ত। একমাত্র মেয়ের বিয়ে, কোথায় একটু ছড়িয়ে ছিটিয়ে হাত খুলে খরচ করবে তা নয়, খালি নেই আর নেই। তা আছেটা কি বাপু? এতদিন সকাল সকাল পড়ি কি মরি অফিস গিয়ে আর সন্ধেবেলায় ঝোড়ো কাকের মতো অফিস থেকে ফিরে কোন মহাকার্য সাধিত হয়েছে হে সুবোধচন্দ্র? এদিকে তো নুন আনতে পান্তা ফুরোয়, দাদার কাছে ভিকিরির মতো হাত পাততে লজ্জা লাগে না, আর উপরি পয়সা নিতে গেলেই বিবেকবাবু এসে বাধা দেন না, তাই না? এই দেখো, বেহায়ার মতো কেমন নিজের বিয়ের ব্যাপারে নিজেই নাক গলাচ্ছি। এমন ভাব যেন বাবার অবিমিশ্রকারিতায় বিয়েটা পালিয়ে যাচ্ছে, আর আমি পিছন পিছন ছুটছি ধরে আনতে। ভাবতে গিয়েই আমার মিলিদির উপরে ভীষণ রাগ হয়ে গেল। শিয়ালকে ভাঙা বেড়া দেখিয়েছে তো ওই মিলিদি। বিয়ের পরে নানান রকম রগরগে রোমহর্ষক কাহিনী শুনিয়ে আমাকে বিগড়ে দিয়েছে। অথচ 1.5 বছর আগে সে আমার মতোই এ পাড়ার একজন আইবুড়ো মেয়ে ছিল। বিয়ের সম্বন্ধ হতেই একেবারে লজ্জাবতী লতাটি হয়ে মাটির সঙ্গে মিশে গিয়েছিল। মাস 2 হলো ধুমসো পেট নিয়ে বাপের বাড়িতে এসেছে, একেবারে পাকা গিন্নি। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, যত কথা বলে তার চেয়ে বেশি হাসে, আর সব কান লাল হয়ে যাওয়া কথা বলে। ওর বর কি বলে, কি করে, দস্যুর মতো কেমন করে বিছানায় ধামসায়, ভ্যাট, সব অসভ্য অসভ্য কথা। ছেলে হলে কি নাম রাখবে, মেয়ে হলেই বা কি রাখবে, এসব তো বলেই। আবার বলে কি না, তোর বরের নাম তো অতনু। অতনু মানে জানিস? আমি মাথা নাড়লাম। কি পাজি মিলিদিটা, কথা বলবে কি, হেসেই অস্থির। বলল, তোর কোনো উপায় নেই রে টুকু, তুই গেছিস, তোর হয়ে গেছে। আমি যতই জিজ্ঞেস করি কি হয়ে গেছে, মিলিদি ততই হাসে।
হেসে একেবারে কুটি কুটি। শেষে আমার কানের কাছে মুখ এনে বলল, অতনু মানে আমি ডিকশনারিতে দেখেছি, অতনু মানে চিকাচিম চিদে চিব, কামের দেবতা রে, মানেটা বিছানায় টের পাবি, তোকে ছিঁড়ে খাবে। আমি এক ধাক্কায় মিলিদিকে সরিয়ে দিয়ে ঘর থেকে পালিয়ে এসে বাঁচি। একটু পরেই অবশ্য অন্য কাজের ছুতো করে ফিরে এলাম। ভয়ও আছে, মিলিদিটা যদি চলে যায়। রাগও হয়, আবার মনও কাঁদে। পরে আমিও ডিকশনারি দেখেছি। আমাদের বাড়িতে বাংলা ডিকশনারি নেই। নিচের তলার ভাড়াটেদেরটাতে অতনু মানে দেখেছি। অতনুর আরেকটা মানে আছে, যার তনু নেই, অর্থাৎ দেহহীন। এ কেমন বিদঘুটে নাম রে বাবা, একদম বিচ্ছিরি। একটা যদিও বা মেনে নেওয়া যায়, কিন্তু অন্যটা ধ্যাত, ভারী অসভ্য নাম। বিয়ের পরে নামটা বদলে নিতে বলবো। ওই যে পেপারে দেখি, আমি অমুক চন্দ্র তমুক, কোর্টে এফিডেভিট করিয়া অদ্য হইতে অমুক চন্দ্র তমুক হইলাম। সেইভাবে তো অতনু নামটাও বদলানো যায়। অবশ্য নামের মানে নিয়ে কেই বা মাথা ঘামায়। হাসি পায়, কি ভাবতে ভাবতে কোথায় চলে এসেছি। ধান ভানতে শিবের গীত। এদিকে বাইরের সন্ধেটা আস্তে আস্তে রাত্রি হয়ে যাচ্ছে। কুয়াশার মতো অন্ধকার নেমে আসছে। এখন বোধহয় লোডশেডিং চলছে। রাস্তার আলো এখনো জ্বলেনি। পেছনে ফিরে তাকিয়ে দেখলাম মা কখন হারিকেন জ্বালিয়ে দিয়ে গেছে ঘরে। দরজার কাছে পায়ের শব্দ পেলাম। বাবা এসে গেছে নাকি? না, পল্টু, আমার ভাই। কোথায় এতক্ষণ দস্যিপনা করে একেবারে নিয়ে ঘেমে এসেছে। শার্ট খুলতে খুলতে বলল, বুঝলি দিদি, লাইটের ব্যবস্থা করে এলাম। সমস্ত বাড়ি একেবারে তুবড়ির মতো জ্বলবে। ঘ্যাম দেখাবে মাইরি। টুনি বাল্ব বিজনদা দেবে বলেছে। বিজনদাকে ভালো করেই চিনি, এ পাড়ারই ছেলে। সামনের রাস্তার ধারে ইলেকট্রিক্যাল জিনিসের চালু দোকান আছে। ফর্সা, লম্বা, সিনেমা সিনেমা চেহারা। পল্টুর সঙ্গে খুব খাতির। আমি কলেজে যাবার সময় দু একদিন সেধে সেধে কথা বলেছে। আমি সেরকম পাত্তা টাত্তা দিইনি। যদিও জানি কি জন্য টুনি বাল্ব জ্বলবে, তবুও না জানার ভান করে বললাম, কেন রে? পল্টু সোজাসুজি জবাব দিল, তোর বিয়েতে। আমি একটু চুপ করে থেকে বললাম, কিন্তু বাবা তো বেশি খরচ করবে না বলেছে। পল্টু গেঞ্জি খুলে একটু বাতাসের জন্য ছোট মাপের পুরনো সিলিং ফ্যানটার দিকে হতাশ মুখে তাকালো। তারপরে গেঞ্জিটা ঘুরিয়ে ঘুরিয়ে হাওয়া খেতে খেতে বলল, বাবা কিছু পারবে না, সারা জীবন শুধু বলই করে যাবে, একটা উইকেটও পাবে না। আমি আশায় আশায় বললাম, পয়সা লাগবে না? পল্টু অবজ্ঞার হাসি হেসে বলল, পয়সা লাগলে ম্যানেজটা করলাম কি, ন্যাকামি করছিস কেন? তোরও তো বিজনদার সঙ্গে ইয়ে ছিল, কথা টথা বলেছিস। ভাগ, ওই তো সে কথা বলেছে। পল্টু এই বয়সেই অনেক কিছু শিখে ফেলেছে। আমার কথার কোনো উত্তর দিল না, কিন্তু বিছানায় বসে এমন মুখ করে জানলার দিকে তাকিয়ে রইল যেন আমি কি বললাম না বললাম সেটা জানার দরকার নেই। আসল ব্যাপারটা তার ভালো করেই জানা আছে, অথচ আসল ব্যাপারটা সত্যি সত্যি তো তা নয়। বিজনদাই তো গায়ে পড়ে দু একটা কথা টথা বলেছিল। আমি হেসে হেসে উত্তর দিয়েছি, এই মাত্র। তা পাড়ার ছেলে, পল্টুর খুব খাতিরের লোক, তাকে তো আর দুম করে অপমান করা যায় না। যাগ্গে, এসব কথা এখন না তোলাই ভালো। পল্টু চুপ করে আছে। আমি কিন্তু হাল ছাড়লাম না। বললাম, আমার চাইনিজ পেনটা তোকে দিয়ে দেবো পল্টু। সেবার জ্যাঠামণি কলকাতায় এলে স্প্ল্যানেট থেকে একটা ইম্পোর্টেড ফাউন্টেন পেন কিনে দিয়েছিল আমাকে। পল্টুর অনেকদিন লোভ ছিল পেনটার উপরে। আজ কিন্তু না চাইতেই পেনটা ওকে দিয়ে দেবো শুনেও পল্টুর কোনো ভাবান্তর হলো না। পেনটার ব্যাপারে কোনো গরজই নেই। ইস, ভারী ডাঁট। সারাদিন গুন্ডামি আর হইহল্লা করে বেড়ালে লেখাপড়ার জিনিস ভালো লাগবে কেন? কিন্তু সত্যি কথাগুলো এখন তো ওকে সত্যি সত্যিই বলা যায় না। ওকে পটাতে হলে চটানো চলবে না। বাবার যা চিত্তির দেখছি, এখন সাগর পাড়াপাড়ে কলার ভেলাই ভরসা। একটু ইতস্তত করে কথা বলেই ফেললাম, এই পল্টু, তোর বিজনদার দোকানে তো মাইকও আছে। সানাই মানে বলছিলাম কি, ঠিক বলেছিস, মাইকে সানাই, ফ্যান্টাস্টিক হবে কিন্তু। বলেই পল্টু এমনভাবে মাথা দোলাতে লাগলো যেন সত্যি সত্যি সানাই বাজছে আর পল্টু শুনছে।
মা এসে ঘরে ঢুকে পল্টুকে ওইভাবে বসে থাকতে দেখে বলল, কোথায় থাকিস? কাজের সময় পাওয়া যায় না? বলতে বলতে মা ঘড়ির দিকে তাকালো। 7টা বেজে গেছে। আমি দেখলাম মায়ের চোখে ভাবনার ছায়া পড়েছে। কিছুক্ষণ পরেই বাবা এলো। ইদানিং বাবার মুখ সবসময় অপ্রসন্ন হয়ে থাকে। আজ দেখলাম মুখটা থমথম করছে। আজ হয়তো কাজের চাপটা বেশিই পড়েছে। মা একটু সময় বাবার দিকে তাকিয়ে বলল, কার্ড এনেছো? প্রেসে গিয়েছিলে? বাবা গম্ভীর মুখে বলল, না। বাবার কথা মায়ের পরিষ্কার শুনতে পাবার কথা। তবু মা আর একবার জিজ্ঞাসা করল, বিয়ের কার্ড এনেছো? বাবাও সেইভাবে আরেকবার বলল, না। মা ভয়ানক অবাক হয়ে কি বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই বাবা বলল, আজ দাদার চিঠি পেয়েছি, আসতে পারবে না। টাকা পাঠাচ্ছে, তবে অত টাকা নয়। বিজনেসে এবার নাকি খুব লস খেয়েছে। 4-5 দিনের মধ্যে টাকা পেয়ে যাব। মা অধীর গলায় বলল, কত টাকা পাঠাচ্ছেন? আমরা সবাই বাবার মুখের দিকে তাকিয়ে আছি। বাবার বিব্রত চোখ দুটো আমাদের সবকটা মুখের উপর দিয়ে ঘুরে গেল। বাবাকে খুবই পরিশ্রান্ত আর হতাশ দেখাচ্ছিল। একটু সময় চুপ করে থেকে বাবা বলল, এ বিয়ের শেষ পর্যন্ত কি হবে জানি না। ছেলের বাবা আজ দেখা করেছিলেন, টিভি চাইছেন, তার মানে আরও কয়েক হাজার। টুকু, 1 গ্লাস জল দে তো মা। বাবাটা যেন কি, কত টাকা আসছে কিংবা ছেলেকে টিভি দেবার কি ব্যবস্থা হবে এখনো শোনা হয়নি। আর বাবা কিনা এমন সময় জল দিতে বলল। আমি পাশের ঘরের কুঁজো থেকে জল গড়িয়ে তাড়াতাড়ি এনে দিলাম বাবাকে। ঘরে ঢুকেই মাকে বলতে শুনলাম, বলছো কি, মাত্র 2000? 2000-এ কি হবে? বাবা আমার হাত থেকে গেলাসটা নিয়ে ঢকঢক করে সবটুকু জল খেয়ে নিয়ে বলল, 14 আর 2 16, এর বেশি আমাকে কেটে ফেললেও হবে না। মা বলল, তাহলে টুকুর বিয়ে হবে না? এই টাকাতেই হওয়াতে হবে। 16,000-এ? এ টাকায় তোমার মাথা হবে, মুন্ডু হবে। 16,000-এ আজকাল একটা বস্তির বিয়েও হয় না। কেন, আর লোন নিতে পারবে না? বাবা মাথা নাড়ল, না, আর পাওয়া যাবে না। প্রভিডেন্ট ফান্ড থেকে ওই টাকাই পাওয়া গেল। এছাড়া পোস্ট অফিস আর তোমার গয়না বিক্রির টাকা। মা বাবাকে থামিয়ে দিয়ে বলল, তবে রাজি হয়েছিলে কেন? রাত পোয়ালেই মেয়ের বিয়ে, আর উনি এখন নাকে কাঁদছেন। জানি না, যেমন করেই হোক আরও টাকা জোগাড় করতে হবে। বাবা অসহায়ের মতো মুখ করে বলল, যা হয় না তা আমি হব কেমন করে? আমি তো কোনো ম্যাজিক জানি না। মা ধমকে উঠল, চুপ করো তুমি। একটাই মেয়ে, তার বিয়ে দিতেই তোমার কাছা খুলে যাচ্ছে। সারা জীবন করেছ কি? পল্টু ফস করে বলে বসল, ব্ল্যাঙ্ক ফায়ার করেছে। বাবা চমকে উঠে পল্টুর দিকে তাকালো, আমাকেও দেখল। শত্রু পরিবেষ্টিত হয়ে দেওয়ালে পিঠ দিয়ে যেন দাঁড়িয়ে আছে বাবা। আমাদের নিষ্ঠুর মুখগুলো বাবাকে বিদ্ধ করবে বলে তীক্ষ্ণ তীরের মুখ হয়ে বাবার দিকে তাক করা। আমার কিন্তু আজ বাবার জন্য একটুও কষ্ট হলো না, উল্টে রাগই ধরে গেল। মিলিদির বাবাও তো এমন কিছু হাতিঘোড়া কাজ করে না, বাবার মতোই অফিসে কাজ করে। অথচ কি ঠাটে মেয়ের বিয়ে দিয়েছে। মার মুখে শুনেছি মিলিদির বাবা খুব চালু লোক, মাইনের চেয়ে ঢের বেশি উপরি পায়। আর বাবার তো ওই মাইনেই সব, ডাইনে আনতে বাঁয়ে টান পড়ে। এদিকে আমি আবার বিয়ের স্বপ্ন দেখছি। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। মার সঙ্গে বাবার একচোট ঝগড়া হয়ে গেল। অবশ্য ঝগড়া ঠিক নয়, মা বলে গেল, বাবা শুনে গেল। বাবার বলবাড়ি বা কি আছে? মা তো সব সত্যি কথাই বলল। বাবা কোথা থেকে টাকা পাবে তা তো মায়ের জানার কথা নয়। মায়ের যা গয়না ছিল সবই তো বিয়েতে দিয়ে দিয়েছে। সোনার ব্যাপারে বাবাকে 1 পয়সাও খরচ করতে হচ্ছে না, বরং কিছু টাকা হাতে এসে যাচ্ছে। তাছাড়া ঠিকই তো, মেয়ে যখন বড় হয়েছে তখন বাবার আগে থেকেই তৈরি থাকা উচিত ছিল। মা ঠিকই বলেছে, ছেলেপক্ষ এমন কিছু হাতি ঘোড়া চায়নি। গয়না আসবাবপত্র এ তো না চাইলেও সবাই মেয়েকে সাজিয়ে দেয়। গয়না তো ওরা নামমাত্র নিচ্ছে। আর টিভি চেয়ে ওরা এমন কিছু আকাশের চাঁদ চেয়ে বসেনি। আজকাল তো ঘরে ঘরে টিভি। কিন্তু বাবার ওই একই টেপ করা কথা, যা আমার ক্ষমতার বাইরে তা আমি কেমন করে করব? আমি তো কোনো মিরাকেল করতে পারি না। মা রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল।
মুখ দেখে মনে হলো দেয়ালে মাথা কুটে মরতে ইচ্ছে করছে যেন মার। বাবা একটা ধ্বংসস্তূপের মতো বিছানায় বসে রইল, জবুথবু মুখ। বাবা চিরকালই ওই রকম, কোনো দিকই সামলে সুমলে চলতে পারে না। সামান্য সংসার চালাতেই হিমশিম খেয়ে যায় তো মেয়ের বিয়ে। আগে বাবার জন্য আমার ভীষণ কষ্ট হতো, কান্না পেত। এখন কিছু হয় না। এখন আমি স্পষ্ট বুঝে গেছি বাবার এই অবিবেচনার জন্য, অক্ষমতার জন্য আমাদের জীবনটাই ছোট মাপের হয়ে গেছে। সুখ স্বাচ্ছন্দ্য, স্বাদ আহ্লাদ সবই কমিয়ে আনতে হয়েছে। মা বেরিয়ে যাবার একটু পরে আমিও মুখ ভার করে ঘর থেকে বেরিয়ে গেলাম। রান্নাঘরে এসে মায়ের পাশে দাঁড়ালাম। মা উনুনের সামনে পাথরের মূর্তির মতো বসে আছে। আমি মায়ের পাশে বসলাম। এই বিরাট পৃথিবীতে আমার দুঃখের সঙ্গে একমাত্র মায়ের দুঃখ একাকার হয়ে আছে। আমি যে মার পাশে বসলাম আমাকে না দেখেও মা ঠিক বুঝতে পারল। একটু পরে মাকে বলতে শুনলাম, পকেটে নেই কানা করি, হরিদাসী দরজা খোলো। মেয়ের বিয়ে দেবার শখ হয়েছে, ঝাঁটা মারি অমন শখের মুখে। মায়ের কথাগুলোর মানে বোঝার বয়স আমার নিশ্চয়ই হয়েছে, কিন্তু তখন বাবার অক্ষমতা নিয়ে কোনো কথা বলে সময় নষ্ট করতে চাইছিলাম না। ওই যে বলে না, শিয়রের সমন, আমারও তো সেই অবস্থা। জ্যাঠামণি যে টাকাটা পাঠাচ্ছেন না, সেই টাকাটা পাবার একটা রাস্তা তো বের করতে হবে। টাকা না হলে তো বিয়েটাই পণ্ড। আমি একটু ইতস্তত করে প্রায় লজ্জার মাথা খেয়ে শেষটা বলেই ফেললাম, মা, আমাদের জলপাইগুড়ির বাড়িতে কিছুটা জমি আছে না, ওতে বাবারও তো অংশ। মা সঙ্গে সঙ্গে মুখ ঝামটা দিয়ে আমাকে থামিয়ে দিল। থাম তো তুই, শকুনের চোখ, কিছু বাকি রেখেছে নাকি? সে কবেই বেচে দিয়েছে। জানতাম না কি ছাই, আমি বলাতে সেদিন বলল। আমি যেন এক অতলান্ত খাদের সামনে এসে থেমে গেলাম। আমি জানতাম জলপাইগুড়িতে আমাদের কিছু শরিকানা জমি আছে। ঠেকায় পড়লে বাবা নিশ্চয়ই সেই জমি বিক্রি করে দেবে। কে জানতো সেখানেও শূন্য। শেষ আশাটাও গেল। আমার সামনে তখন এক অন্ধকার সমুদ্র দিক চক্রবাল ছাড়িয়ে গেছে। এখন উপায়? বাবার উপরে অন্ধ রাগে ফুঁসতে লাগলাম। লোকটা কি, ছেলে মেয়ের জন্ম দিয়েই খালাস? আর কোনো দায়িত্ব নেই? পক্ষীরাজে চড়ে অচিনপুরের রাজপুত্র তো 7 সমুদ্র 13 নদীর পার থেকে আমাকে বিয়ে করতে আসছে না। সামান্য এক ব্যাংকের চাকুরে, তাও আমার কাছে অলীক স্বপ্ন হয়ে থাকবে। মরিয়া হয়ে বললাম, পল্টু তো এখন অনেক বড় হয়ে গেছে। তো কি, ওকে জলপাইগুড়ি পাঠালে হয় না? জ্যাঠামণিকে একটু বুঝিয়ে সুঝিয়ে বলতো। মা বিরক্ত হয়ে বলল, যা তো এখান থেকে, যেমন পোড়া কপাল নিয়ে এসেছিস তেমনই হবে না, মরণও হয় না আমার। কারা যেন কলরব করতে করতে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছিল। কাছে আসতেই ছোট মাসির গলা শুনলাম। এ কি, বিয়ে বাড়ি এত চুপচাপ কেন? উত্তরে ছোট মেশো যেন কি বললেন। আবার ছোট মাসির গলা শুনলাম, না, ওই তো দিদি বসে আছে। বলতে বলতে ছোট মাসি রান্নাঘরের দরজায় এসে হাজির। বলল, ও বলছিল তোমরা নাকি বিয়ের মার্কেটিংয়ে গেছো। তা ও দিদি, কেমন বেনারসি কিনলে, কি রঙের? আমি তাকিয়ে দেখলাম দরজার সামনে ছোট মাসি, ছোট মেশো, মাস্তুতো বোন টিঙ্কু দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই ছোট মাসি খলখল করে বলল, এইটুকু যা তো, জামাইবাবুকে ফাউল কাটলেট আনতে বল, আজ মিষ্টি খাবো না। ছোট মেশো বললেন, এই দেখো, 2 দিন পরে ওর বিয়ে, ওকে আবার খাটাচ্ছ কেন? ছোট মাসি বলল, এই 2 দিনই তো মাসি মেশোর সেবা করবে। বিয়ে হলে ত্রিভুবনে বর ছাড়া আর কাউকে চিনবে ভেবেছ? এইটুকু ঠিক বলিনি? আমি বললাম, ভ্যাট। ছোট মেশো হাহা করে হেসে উঠলেন। আমি সেখান থেকে পালিয়ে এলাম। আমরা মেয়েরা সময় সময়ে কি আশ্চর্য অভিনয় না করতে পারি। বুকের মধ্যে যখন কান্নার সমুদ্র উথাল পাতাল, তখন কেমন লজ্জা পাওয়ার মুখ করে পালিয়ে এলাম। ওই যে বুক ফাটে তো মুখ ফোটে না, সেই অবস্থা। অথচ তখন আমি কোথায় যাব, কাকে বলবো, কোনোই কুলকিনারা পাচ্ছিলাম না। ঘরে এসে চুপ করে দাঁড়িয়ে রান্নাঘর থেকে ছোট মাসির কথা শোনা যাচ্ছিল, যেন একটা ভরন্ত নদী ছলছল করে বয়ে যাচ্ছে। এখন ওদের সময়টা ভালো যাচ্ছে। ভবানীপুরের বাড়িতে টিভি, ফ্রিজ সবই গেছে। সবাই তো বাবার মতো তালি মারা লোক নয়।
হঠাৎ আমার বিজনদার কথা মনে পড়ল। বিজনদার তো একটা বাম্পার অবস্থা চলছে। বিজনদাকে বললে হয় না? এমনিতে তো আর নেব না, বাবা মাসে মাসে শোধ করে দেবে 4-5 হাজার। কি বা এমন টাকা? তাছাড়া একসময় আমার প্রতি বিজনদার যথেষ্ট দুর্বলতা ছিল। আমি যদি গিয়ে একটু রং ঢং দেখিয়ে, একটু গায়ে পড়ে, ওই যে ছেনালি নাকি বলে, বুকের কাপড় একটু সরিয়ে দিয়ে কিছু বলি, বিজনদা কি ফিরিয়ে দেবে? পল্টুর সঙ্গে এ ব্যাপারে একটু কথা বলে নিলে ভালো হতো। শরীর স্বাস্থ্য ভালো বলে পাড়ার ছেলেদের মধ্যে পল্টুর পুরো আধিপত্য। ওর কথা বিজনদা নিশ্চয়ই ফেলবে না। আমার তখন বানের তোড়ে খড়কুটো ধরে পার হবার অবস্থা। হ্যাংলার মতো নিজের বিয়ের চিন্তাভাবনা নিজেই করছি। কি করব, গরজ যে বড় বালাই, যার জ্বালা সেই জানে। আমি মরিয়া হয়ে ঠিক করলাম পল্টুকে সব বলবো। তাতেও যদি কিছু না হয় তবে লজ্জার মাথা খেয়ে ছোট মাসিকেই না হয় বলবো। কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। একেবারে শেষ মুহূর্তে এসে বিয়েটা যদি বন্ধ হয়ে যায়, কি লজ্জা, কি লজ্জা। তাহলে আসল কথাটা না হয় বলেই ফেলি। বলতে বলতে যখন 7 কাণ্ড রামায়ণী হয়ে গেল, তখন আসল কথাটাই বা চেপে রাখা কেন? মেঘে মেঘে তো কম বেলা হলো না। বিয়ে পরীক্ষা দিয়েছিলাম, তাও 5 বছর হয়ে গেল। অবশ্য পাশ করতে পারিনি, কিন্তু বয়সের গুনতিটা তো ধরা যায়। খুব কম করেও আমার এখন 27-28 চলছে। মা যতই 20-21 বলে চালিয়ে দিক না, আমি তো জানি এখন আর কচি খুকিটি নই। বিয়ের ইন্টারভিউ দিতে দিতে যে সূর্যি ঠাকুর পশ্চিম আকাশে ঢলে পড়েছে, আবার গায়েও কিছু দুধে আলতা নই, রংটাও বেশ চাপাই। মুখে রং মেখে প্যাড লাগানো ব্রেসিয়ার পরে সময়কে তো আর ধরে রাখতে পারছি না। বেলা যে গড়িয়ে যায়। টলমলো নায়ের হাল নিজেরই ধরতে হবে। বাবা তো নামেই বাবা, তাল পুকুরে ঘটি ডোবে না। শরীরের যা হাল, কোনোদিনও ফুটুস হয়ে গেলে তো 20 বাও জলের তলায় তলিয়ে যাব। সুখ যে আমার সতীন। কি কাণ্ড! আমি ঘরের মধ্যে দাঁড়িয়ে আছি, ঘরটাকে এতক্ষণে চোখে দেখলাম। পল্টু নেই। কোথায় গেল? এই তো কিছুক্ষণ আগেই ঘরে ছিল। এ ঘরে না থাকলে পাশের ঘরে নিশ্চয়ই আছে, কিন্তু পাশের ঘরেও পল্টুকে পেলাম না। দেখলাম শুধু বাবাকে। বাবা চোখে চশমা দিয়ে নোট বই দেখছে। আমার দিকে তাকাতেই আমি দুমদুম করে চলে এলাম। আমি তখন বারান্দায় একা একা দাঁড়িয়ে আছি। ছোট মাসিরা কথা বলতে বলতে ঘরে আসছিল। আমাকে দেখেই ছোট মাসি বলল, এই মেয়ে, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস কেন রে? টিঙ্কু দৌড়ে আমার কাছে এসে বলল, এই টুকুদি, তোমার বর্ণা কি খুব সুন্দর দেখতে হয়েছে? আমি বললাম, আমার খুব মাথা ধরেছে রে টিঙ্কু। টিঙ্কু মুখ ফিরিয়ে বলল, বাবা বাবা, বরের কথা বললাম অমনি রাগ হয়ে গেল। খুব বেশি বেশি না? ঘরের মধ্যে মেশোকে কি বলতে বলতে শব্দ করে হেসে উঠতে শুনলাম। বাবার সঙ্গে কথা বলতে বলতে নিজের রসিকতায় একা একাই হাসছিলেন। আরও কিছুক্ষণ গল্প করে মাসিরা যখন চলে গেল, তখন রাত 9:30 বেজে গেছে। আমি বেশ বুঝতে পারছিলাম ছোট মাসিরা আসন্ন উৎসবের যে মেজাজ নিয়ে এসেছিল, সেটা ক্রমশ একপেশে হয়ে আস্তে আস্তে শীতল আর অর্থহীন হয়ে গিয়েছিল। আমি বাবাকে ফাউল কাটলেট আনার কথা বলিনি। শেষ পর্যন্ত কি হলো তাও জানি না। আমি দেখলাম সিঁড়ি দিয়ে ছোট মাসি, মেসোমশাই আর টিঙ্কু ধীরে ধীরে নেমে যাচ্ছে। ওরা কেউ কথা বলছিল না। আমি তখনও বারান্দায় দাঁড়িয়ে আছি। একটু পরে মা এসে বলল, চুল খুলে ভূতের মতো অন্ধকারে দাঁড়িয়ে আছিস কেন? ঘরে যা। আমি পল্টুর জন্য অপেক্ষা করছিলাম। মাকে সেই কথা বললাম না। মার কথার কোনো উত্তরই দিলাম না। একটু পরে মা ঘর থেকে আমাকে আবার ডাকলো। আমি ঘরে গিয়ে চুপ করে বিছানায় বসে রইলাম। বাবা চোখ তুলে আমাকে দেখল। বাবার কিছু বলবার নেই, বললো না। আমি মুখ বেঁকিয়ে বসে থাকলাম। মা বলল, চুল বাঁধবি না? আমি বললাম, না। বাঁধবি না? পেতনির মতো চেহারা হয়েছে, যেমন কপাল তেমনি হবে না? তাতে তোমাদের কি এসে যায়? আমার কপাল তো তোমরাই তৈরি করে দিয়েছ। চুপ কর, মুখে মুখে কথা বলবি না। তুমি কথা বলতে পারো, আমি বললেই দোষ না? টুকু, তুই চুপ করবি না? না। মা হঠাৎ এগিয়ে এসে আমার চুলের মুঠি ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, গলায় দড়ি দিয়ে মরতে পারিস না, পোড়ার মুখী? বাবা বিব্রত মুখে উঠে দাঁড়ালো। আহা, করো কি, করো কি?
বাবার কথা শুনে মায়ের রাগ দ্বিগুণ বেড়ে গেল। চুলের মুঠি টেনে তালপাতার পাখা দিয়ে পাগলের মতো আমাকে এলোপাথাড়ি মারতে লাগলো। মর মর, আজ রাত্রিরেই তুই মরে যা, আমাদের জ্বালা মিটুক, হাড়মাস জুড়োক। ভিঙ্গি মাগি, তুই বিদেয় হোস না কেন? পল্টু দরজার সামনে এসে থমকে দাঁড়িয়েছে। বাবা হতভম্ব হয়ে স্থির ছবির মতো দাঁড়িয়ে। লজ্জায়, অপমানে, দুঃখে আমি দিশেহারা হয়ে ছুটে পালালাম ঘর থেকে। সে রাতে আমি আবার কখন ঘরে এলাম, কি খেলাম, কি করলাম, কখন বিছানাতে শুতে গেলাম, কিছু আমার আলাদা করে মনে ছিল না। আমার মা আমাকে আগে কখনো এমন করে মারেনি। আমি যতখানি কষ্ট পেয়েছিলাম তার চেয়ে বেশি দুঃখ হয়েছিল। যতখানি দুঃখ হয়েছিল তার চেয়ে বেশি অবাক হয়েছিলাম। আমি ঘোরের মধ্যে চোখ বুজে শুয়েছিলাম। কে যেন আমার গায়ে হাত রাখল। আমি চোখ খুলে তাকিয়ে দেখলাম আমার কাছে মা দাঁড়িয়ে আছে। মার দিকে তাকিয়ে চমকে উঠলাম আমি। এই কাকে দেখছি আমি? এই কোটরাগত হতাশ চোখ, এই শীর্ণ বিষণ্ণ শ্রীহীন মুখ, এই ক্লান্ত বিধ্বস্ত দুঃখিনী অবয়বটা কি আমার মা? নববধূর লাজুক লাজুক মুখের সুখের ছবিটা তবে কার? সবাই বলে আমি নাকি মায়ের মুখ পেয়েছি। তবে এই অবশ্যম্ভাবিতার জন্যেই আমি নিজেকে দেউলিয়া করে হন্যে হয়ে মরছি। আমি মার দিকে তাকিয়েছিলাম অপলক। মা অবাক হয়ে বলল, কি রে, কি দেখছিস? আমি বিড়বিড় করে বললাম, সুখের ছবি। আমার কথাটা মা বোধহয় শুনতে পেল না। আমার তাকিয়ে থাকার ভঙ্গি দেখে একটু ভয়ও পেয়ে গেল যেন। বলল, এইটুকু, কি হয়েছে তোর? অমন করে তাকিয়ে কি দেখছিস? আমি বললাম, আমাকে। শেষ হলো অশোক বসুর লেখা গল্প নিজের ছবি। গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।